জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কি ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছি সাজিদ আরাফাত। জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের ত্যাগের মহিমায় দেশের সর্বক্ষেত্রে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অঙ্গীকার করেন তিনি। নিজের ফেসবুকে এক পোস্টে প্রধানমন্ত্রী ৬ শহীদের কথা স্মরণ করে লেখেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান শুধু একটি আন্দোলনই ছিল না, এটি ছিল দীর্ঘ ১.৫ দশক ধরে জনগণের উপর চাপিয়ে দেওয়া ফ্যাসিবাদ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, লুণ্ঠন, গুম, খুন, দমনপীড়ন এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে সমগ্র জাতির ঐক্যবদ্ধ প্রতিরোধ। সেই আত্মত্যাগ ও সংগ্রামের শক্তিতেই বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে নতুন করে প্রতিষ্ঠার সুযোগ লাভ করেছে। ঐতিহাসিক সেই গণ অভ্যুত্থানের শহীদদের পবিত্র আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান তিনি। অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে কেউ কেউ বেইমানি করলে ইতিহাস তাদের কখনো ক্ষমা করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর কাকরাইলে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভার এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানান জামায়াতের আমির। এতে দলীয় নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। আলোচনা সভায় আবু সাইদ ওয়াসিম সহ অভ্যুত্থানে প্রাণ হারানো সকলকে স্মরণ করেন বক্তারা। দাবি জানান সকল হত্যাকাণ্ডের বিচারের। এ সময় শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জানান বক্তারা। এছাড়া এদিন সকালে রায়ের বাজারে অজ্ঞাতনামা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ছাত্র শিবিরের নেতারা। আমি একটু জিজ্ঞেস করতে চাই, সংবিধান সংশোধন কমিটি নামে কোনো কমিটি কোনো বিধিতে কোনো সংবিধানে আছে কিনা? যদি না থাকে তো এটা কেন? এটা হচ্ছে জুলাইকে ভুলিয়ে দেওয়া, এটা হচ্ছে গণভোটকে ভুলিয়ে দেওয়া। আমরা পরিষ্কার প্রতিবাদ করে ওয়াকআউট করেছি। আপনারা জনগণের রায়কে অপমান করতে চান, করেন, জনগণ সেইটা বিচার করবে। আমরা জনগণের সাথে আছি, তাদের রায়ের পক্ষে আছে, লড়ে যাব, লড়াই করতেই থাকব। রাজনীতিতে ধর্ম নিয়ে বিভাজন সৃষ্টিতে বিশ্বাস করে না বিএনপি, এমনটি উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ সব ধর্মের জন্য, এখানে সুনির্দিষ্ট কোনো ধর্মকে সুবিধা দেয়া হবে না। দুপুরে রাজধানীর স্বামীবাগে রথযাত্রার উদ্বোধন শেষে তিনি আরও বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। ধর্মীয়ভাবে কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না। আমরা সকলকে নিয়ে কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। দুর্ভাগ্য আমাদের, আমরা 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আমরা যখন একসাথে যুদ্ধ করে লড়াই করে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই দেশটা স্বাধীন করেছিলাম, সেই যে বোধ, সেই বোধটাকে একটা বিশেষ অপশক্তি বারবার আঘাত করার চেষ্টা করেছে। আজকেও সেটা আছে। এখানে আমাদের সকলকে এক হতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে, এবং সেই জন্যেই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে প্রায় ৪৫ বছর পর আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিকেলে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। রাজধানীর বনানী ডিওএইচএস থেকে তাকে আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। পরিচয় ও মামলার তথ্য যাচাই শেষে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সভা করেছেন দেশের সমতল এলাকায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা। দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের প্রথম সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য আন্না মিঞ্জ, সংস্কৃতিকর্মী সঞ্জীব রং সহ 17 জেলার 18টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নেতারা তাদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, সমতলের আদিবাসী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য জাতীয় কনভেনশন, ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দের পরিবর্তে জাতিভিত্তিক পরিচয়ের দাবি,
আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, আইনগতভাবে ভূমির মালিকানা প্রতিষ্ঠা, কেন্দ্রীয় কালচারাল সেন্টার প্রতিষ্ঠা, ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ সুবিধা এবং বিভিন্ন প্রকল্পের নামে বা রিজার্ভ ফরেস্টের নামে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বসতি থেকে উচ্ছেদ বন্ধের দাবি জানান। সভায় প্রধানমন্ত্রী সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীকে দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, তিনি এবং তার সরকার এমন একটি দেশ গড়ে তুলতে কাজ করছেন যেখানে কোনো জাতি গোষ্ঠীর প্রতি বৈষম্য থাকবে না। সবার জন্য প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণে তিনি সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান। ঘোলাপানিতে মাছ শিকার করে সরকারকে কিছু মহল বিব্রত করতে চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ের সমসাময়িক বিষয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ও এমন আন্দোলনের প্রবণতা দেখা গিয়েছিল। অনেক অছাত্র আন্দোলনে এসেছিল বলেও মন্তব্য করেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে। শেখ হাসিনা দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার ও রায় কার্যকর করা হবে বলেও জানান তিনি। জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলার উন্নতি করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারকে বিব্রত করতে চায় এরকম কিছু মহল তো আছেই। তারা বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে এখানে একটা ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা করতে চায়। সেটা দৃশ্যমান হয়েছে। যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকে দেখা যায় আসলে ছাত্রই না, পরীক্ষার্থীই না। তো যারা তাদের দাবি সম্পর্কে শিক্ষামন্ত্রীকে জানিয়েছে, সরকারকে জানিয়েছে, এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করেছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী যদি পরীক্ষায় অংশগ্রহণ না করে বা করতে ব্যর্থ হয়, তাদেরকে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। শেখ হাসিনার দেশে ফেরা না ফেরা নির্ভর করছে ভারত সরকারের ওপর। দেশে ফিরলে তার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, আসলেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকে দেয়া এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, শেখ হাসিনা সহ যেসব আসামিরা ভারতে আছে তাদেরকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনতে আন্তরিকভাবে কাজ করছে সরকার। দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক এবং কূটনৈতিক সদিচ্ছার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। বলেন, শেখ হাসিনা দিল্লিতে পলাতক হিসেবে আছেন, সেখানে তার কোনো স্ট্যাটাস নেই। তার কাছে কোনো পাসপোর্ট, ট্রাভেল ডকুমেন্ট না থাকায় অবশ্যই তাকে ছবিযুক্ত প্রমাণপত্র নিতে হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কোনো দেশের সফরের তারিখ এখনও নির্ধারণ হয়নি। এ সময় রোহিঙ্গা সমস্যা সমাধান নিয়ে প্রতিমন্ত্রী জানান, আসন্ন জাতিসংঘ অধিবেশনে জোরালোভাবে এই বিষয়টি তুলে ধরা হবে। 17 বছরে এ সমস্যা জিইয়ে রেখে আরও ঘনীভূত করা হয়েছে, তাই সরকারি, বেসরকারি, কূটনৈতিক, অকূটনৈতিক চ্যানেলে আলোচনার মাধ্যমে এই সংকট নিরসনে কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি। যেহেতু সাজা হয়ে গেছে, সেহেতু একজন আসামির লিগালি, আইনগতভাবে আত্মসমর্পণের কোনো আর স্কোপ নাই। সো whenever she comes to Bangladesh, she will be arrested. শেখ হাসিনা সহ যেই সকল আসামিরা ওখানে আছে, বাংলাদেশে যাদের বিচার হয়েছে এবং বিচার হওয়া প্রয়োজন, তাদেরকে আমরা যে বাংলাদেশ সরকার থেকে আমরা যে বারবার তাদের সাথে যোগাযোগ করছি, আমরা চিঠি দিচ্ছি, সেগুলো তারা রেসপন্ড করবে এবং ডিপ্লোম্যাটিক চ্যানেলে আরো ত্বরান্বিত করে তাদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি না যে এখানে ভারত আর বাংলাদেশের সম্পর্কের কোনো ব্যাঘাত ঘটবে। নতুন ঋণ কর্মসূচির প্রস্তাব নিয়ে আগামীতে আলোচনা চালিয়ে যাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। 5 দিনের ঢাকা সফর শেষে এক বিবৃতিতে তথ্য জানিয়েছে সংস্থাটি। প্রয়োজনীয় সংস্কার না হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও কমে 3.5% নেমে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে নতুন অর্থনৈতিক সংস্কার কর্মসূচি নিয়ে আলোচনা করতে গত 12 জুলাই ঢাকায় আসে IMF-এর একটি প্রতিনিধি দল। 5 দিনের সফর শেষে প্রতিনিধি দলের প্রধান ইভো ক্রুজনার জানিয়েছেন, সরকারের নীতিগত পরিকল্পনা ও সংস্কারের অগ্রাধিকারগুলো তারা পর্যবেক্ষণ করছেন। সংস্থাটির মতে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ, বিশ্ববাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি ও সরবরাহ সংকটে বাংলাদেশে মূল্যস্ফীতির চাপ
আরও বাড়িয়েছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভের সংকট কাটাতে কঠোর মুদ্রানীতি ও বিচক্ষণ রাজস্ব নীতি বজায় রাখার পরামর্শ দিয়েছে তারা। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে সমাপনী বৈঠক করে আইএমএফের প্রতিনিধি দল। বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, বিএনপি সরকারের নতুন $4.5 বিলিয়ন ঋণ নিয়ে পর্যালোচনা করছে আইএমএফ। কেমন হয়েছে পরীক্ষা ভালো কেন বলে আমরা বলে দিলে রাতারাতি সবার পক্ষে তারা মূলত ফ্যাক্টস উদ্ঘাটন করতে এসেছে বিভিন্ন বিষয়, যেমন ব্যাংকিং সেক্টরের কি অবস্থা, মনিটারি পলিসিটা, এক্সচেঞ্জ রেট এবং একইভাবে ফিসক্যাল পলিসি, এই বিষয়গুলো তারা জাজ করতে এসেছেন। ব্যাংকগুলোর স্বার্থ দেখবে, জনগণের স্বার্থ দেখবে, এমন কোনো সিদ্ধান্ত দিবে না যে সিদ্ধান্তটা অ্যাবসলিউটলি একটি পক্ষের জন্য সুফল বয়ে আনবে এবং মাস পিপল তার দ্বারা এফেক্টেড হবে। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে ঢাকা ক্যান্টনমেন্টের নির্ঝর আবাসিক এলাকায় গাছ রোপণ করেন তিনি। বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। সেনাপ্রধান বলেন, বিভিন্ন সেনানিবাস এলাকায় 11,35,870টি চারা রোপণ করা হবে। তিনি আরও বলেন, বাংলাদেশে যত সেনানিবাস রয়েছে সেখানে গাছ সংরক্ষণও করা হয়। বনায়ন বৃদ্ধিতে এবছরও সেনাবাহিনী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এগারো লক্ষ 35-36 বৃক্ষ আমরা সারা বাংলাদেশের বিভিন্ন সেনানিবাসে, জলসিঁড়িতে আমরা রোপণ করব। বাংলাদেশের যত সেনানিবাস আছে অথবা যেই সমস্ত জায়গায় সেনাবাহিনী আছে, আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন সেখানে গাছ আর গাছ। আমরা খালি বৃক্ষ রোপণই করি না, বৃক্ষগুলোকে সংরক্ষণ করি, নার্চার করি। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিল আওয়ামী লীগ সরকার, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। তবে বিএনপি সরকার সব সময় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ফল উৎসবে অংশ নিয়ে তিনি আরও বলেন, বর্তমান সরকার গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এ সময় 16 জুলাইয়ের গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। মাহাদি আমিন বলেন, গণ অভ্যুত্থানে আত্মত্যাগকারীদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এবং তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে বলিষ্ঠ ভূমিকা ঢাকা রিপোর্টার্স ইউনিটি রেখেছে, আগামী বাংলাদেশেও ইনশাআল্লাহ গণতান্ত্রিক এই প্রক্রিয়ায় তারা আরো বেশি দায়িত্বশীল, আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সরকারের দিক থেকেও আরো বেশি সহযোগিতা, আরো বেশি পৃষ্ঠপোষকতা পাবে। বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা করলেন সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথ দেবের ভক্তরা। বিকেলে 3টি বড় কাঠের রথে বৃহস্পতিবার দুপুরে শ্রী শ্রী জগন্নাথ, তার ভাই বলরাম, বোন সুভদ্রার প্রতিকৃতি নিয়ে ভক্তরা প্রদীপ জ্বালিয়ে রথযাত্রার সূচনা করে স্বামীবাগের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন মন্দির থেকে। স্বামীবাগ মন্দির থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ঢাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রথযাত্রা কেবল একটি শোভাযাত্রা নয়, এটি ভগবান জগন্নাথের শুভযাত্রার প্রতীক। ভক্তদের বিশ্বাস, রথের দড়িতে একবার হাত রাখতে পারলেও অর্জিত হয় পুণ্য। রথযাত্রা ঘিরে কঠোর নিরাপত্তা বেষ্টনী ছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর। উল্টো রথযাত্রা আগামী 24 জুলাই শুক্রবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে ইসকন আশ্রমে আসার মাধ্যমে শেষ হবে। ভগবানের কাছে, জগন্নাথের কাছে প্রার্থনা করব এই যজ্ঞের মাধ্যমে যে জগন্নাথ যেন আমাদেরকে সুখে রাখে, শান্তিতে রাখে, কৃষ্ণ ভাবনাময় রাখে এবং আমাদেরকে সুস্থ রাখে। আমাদের জগন্নাথের কৃপা যাতে আমাদের উপর বর্ষিত হয় সেই প্রার্থনার জন্যই, এবং বিশ্বের সবাই যাতে জগন্নাথের কৃপা পায় এবং জগন্নাথের কৃপায় সবাই উদ্ধার পায়, এই জন্যে, শান্তির জন্যে আমরা এই যজ্ঞ অনুষ্ঠান করছি। সনাতন ধর্মাবলম্বী
অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছে সারা দেশে। হাজার হাজার ভক্ত পুণ্যার্থীর অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা, ধর্মীয় আচার অনুষ্ঠান আর হরিনাম সংকীর্তনে মুখর ছিল বিভিন্ন জেলা। চট্টগ্রামে বৈরী আবহাওয়া আর বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্ত অংশ নেন রথের মহাশোভাযাত্রায়। ভক্তরা জগন্নাথ দেবের কাছে বিশ্ব শান্তি ও সবার মঙ্গল কামনা করেন। বরিশালে জেলার সবচেয়ে বড় রথযাত্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়। সুসজ্জিত রথ নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সম্পন্ন হয় শোভাযাত্রা। সাভারের ধামরায়ে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় রথযাত্রা। মানিকগঞ্জ, নাটোর, লক্ষ্মীপুর ও টাঙ্গাইলেও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বের করা হয় বর্ণাঢ্য রথ শোভাযাত্রা। এছাড়া গাজীপুর, দিনাজপুর, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, নেত্রকোনা সহ দেশের বিভিন্ন জেলায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে রথযাত্রা। আগামী 24 জুলাই উল্টো রথের মধ্য দিয়ে শেষ হবে এবারের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। অমাবস্যা ও লঘুচাপের প্রভাবে সমুদ্র ও সকল নদ নদী উত্তাল হয়ে উঠেছে। নিরাপদ আশ্রয়ে তীরে ফিরে এসেছে সকল মাছ ধরার ট্রলার। পটুয়াখালীতে বৃহস্পতিবার সকাল থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে আন্ধারমানিক, রাবনাবাদ, তেঁতুলিয়া সহ সকল নদ নদীর পানি ফুঁসে উঠছে। বেড়িবাঁধের বাইরের বসতি এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নৌযোগাযোগের ক্ষেত্রে দেখা দিয়েছে প্রতিবন্ধকতা। লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সমুদ্র উত্তাল থাকায় বরগুনার সকল মাছ ধরার ট্রলারকে উপকূলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। এতে নতুন করে লোকসানের শঙ্কায় জেলে ও ট্রলার মালিকরা। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই। জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদী হাসিনা ও আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বিকালে জুলাই শহীদ দিবস উপলক্ষে কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করে তিনি কথা বলেন। জুলাই শহীদ দিবস উপলক্ষে সকাল থেকেই সারা দেশে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কক্সবাজারে মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাই আন্দোলনে যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তারা দেশের ইতিহাসে আজীবন রয়ে যাবে। এর আগে সকালে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। ময়মনসিংহের দীঘার কান্দা বাইপাস এলাকায় জুলাই 36 স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন এবং জুলাই যোদ্ধা, শহীদ পরিবার সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এছাড়া বরিশাল, চাঁদপুর, দিনাজপুর, হবিগঞ্জ, পটুয়াখালী সহ বিভিন্ন জেলায় জুলাই শহীদ দিবস পালিত হয়। ভিনদেশে থেকেও বেদনাবিধুর জুলাই শহীদ দিবস পালন করেছেন মালয়েশিয়ার প্রবাসীরা। 24 জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে দূতাবাসে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। এছাড়াও ছিল জুলাই অভ্যুত্থানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্রের প্রদর্শনী। এ সময় হাই কমিশনের হল রুমে ছড়িয়ে পড়ে বিষণ্ণতার ছায়া। জুলাইয়ের কৃতিত্ব কোনো ব্যক্তি বা গোষ্ঠী এককভাবে যেন কুক্ষিগত না করে, সেই লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের আহ্বান জানান প্রবাসীরা। বলেন, জুলাইয়ের চেতনা শুধু স্মরণ করার বিষয় নয়, বরং সুশাসন, ন্যায় বিচার, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়েই শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব। দু 2026-27 অর্থ বছরে 4,527 কোটি 74 লাখ টাকা বাজেট ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, যা গত বছরের চেয়ে 1,542 কোটি টাকা কম। বৃহস্পতিবার বিকেলে 2026-27 অর্থ বছরের বাজেট ঘোষণা করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। নতুন অর্থ বছরের বাজেটে মশক নিধনে বরাদ্দ রাখা হয়েছে 205 কোটি টাকা, যা গত অর্থ বছরের চেয়ে 18 কোটি টাকারও বেশি। এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনায় বাজেট ধরা হয়েছে 210 কোটি টাকা। সড়ক ও ফুটপাত নির্মাণে ব্যয় নির্ধারিত হয়েছে 595 কোটি টাকা। সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতার খরচ বাবদ বরাদ্দ রয়েছে 294 কোটি 36 লাখ টাকা।
নতুন ওয়ার্ডের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আলাদা বরাদ্দ থাকায় সিটি কর্পোরেশন বাজেট রেখেছে 19,68,00,000 টাকা। এদিকে গত বছর প্রস্তাবিত বাজেটের মধ্যে 4,082 কোটি টাকা পূরণ করা গেছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2025-26 অর্থ বছরের মোট বাজেট ছিল 6,069 কোটি টাকা। চলতি অর্থ বছরের 2026-27 বছরের মোট বাজেট 4,527 কোটি টাকা ধরা হয়েছে। এবারের বাজেটে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ সহ মশাবাহিত বিভিন্ন রোগ নিয়ন্ত্রণ করা, নগরের জলাবদ্ধতা প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, বাসাবাড়ির বর্জ্য দ্রুত অপসারণ, আমিনবাজার ল্যান্ডফিলের সম্প্রসারণ ও আধুনিকীকরণ, বর্জ্য হতে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন। বিমা গ্রাহকদের আটকে থাকা প্রায় 7,000 কোটি টাকার পাওনা পরিশোধে কঠোর অবস্থানে নিয়ন্ত্রক সংস্থা IDRA। এসব দাবি মেটাতে এবার বিমা কোম্পানিগুলোর সম্পদ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় IDRA চেয়ারম্যান জানান, মূলত সংকটে থাকা কোম্পানিগুলোর সম্পদ অডিট করে এই অর্থ আদায়ের পরিকল্পনা করা হয়েছে। সংস্থাটি জানায় 82টি বিমা কোম্পানির মধ্যে মাত্র 7টি প্রতিষ্ঠানের কাছেই গ্রাহকের পাওনা 4,500 কোটি টাকা। এই বিশাল অঙ্কের দায় মেটাতে কোম্পানিগুলোর স্থাবর অস্থাবর সম্পদের প্রকৃত হিসাব জানতে শুরু হচ্ছে বিশেষ অডিট। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ব্যাংকগুলোতে থাকা বিমা কোম্পানিগুলোর FDR এবং ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা অর্থ দিয়ে দাবি পরিশোধ শুরু করা হবে। তবে অর্থের সংকট থাকলে পরবর্তী ধাপে কোম্পানির জমিসহ অন্যান্য সম্পদ বিক্রি করার নির্দেশ দেবে নিয়ন্ত্রক সংস্থা। কিছু কিছু কোম্পানিজের জন্য যে বিশাল অনাস্থা ক্রিয়েট হয়েছে এই সেক্টরে, যে দাবি নিষ্পত্তি না করার কারণে গ্রাহকদের যে অনাস্থা তৈরি হয়েছে, এইটা খুবই সাংঘাতিক রকম। এবং এটা যদি আমরা কোনোভাবে ফেরায় না আনতে পারি, তাহলে আমাদের ইন্স্যুরেন্স সেক্টরটা, আমাদের ইন্স্যুরেন্স পেনিট্রেশন কমতে থাকবে এবং আর কোনো অস্তিত্বই না থাকার অলমোস্ট অবস্থা হয়ে গেছে। যে 7টা কোম্পানি আছে, এদের কম্বাইনটা হচ্ছে 4,500 কোটি টাকা, আর 82টা কোম্পানি লাইফ নন লাইফ কম্বাইন্ড হচ্ছে 7,000। সুতরাং ওই 4,500টা হচ্ছে আমার টার্গেট এখন। বাবা মায়ের তালাক হলেও নাবালক সন্তানকে ভরণ পোষণ দিতে বাধ্য থাকবেন পিতা। মৌখিক ও গোপন তালাকের কোনো আইনগত ভিত্তি নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি আব্দুর রহমানের হাইকোর্টের একক বেঞ্চ পূর্ণাঙ্গ রায়ে এসব পর্যবেক্ষণ দিয়েছেন। রায়ে বলা হয়, বাবা মায়ের বিচ্ছেদের পর নাবালক সন্তানের ভরণ পোষণ আইনগত অধিকার, যা মানতে হবে সন্তানের পিতাকে। 2011 সালে হালিমা খাতুন ও হেমায়েত হোসেন দম্পতির ঘরে একটি কন্যা সন্তান আসে। পরে তারা মৌখিকভাবে তালাক দিয়ে আলাদা হয়ে যান। এরপর পিতা কন্যা সন্তানের ভরণ পোষণ বন্ধ করে দিলে মামলা করেন হালিমা খাতুন। এই মামলার প্রেক্ষিতে 22 জুন হাইকোর্ট ভরণ পোষণ দিতে বাধ্য থাকবে পিতা, এই মর্মে রায় দেন আদালত। নাবালকের ভরণ পোষণ এটা একটা ইন্ডিপেন্ডেন্ট রাইট, অর্থাৎ নাবালক সন্তানের ভরণ পোষণ একটি স্বাধীন ও স্বতন্ত্র আইনগত অধিকার। মা বাবার মধ্যে তালাকের বিরোধ থাকলেও সন্তানের ভরণ পোষণ বন্ধ করার কোনো সুযোগ নেই। সাইবার অপরাধ, অনলাইন জুয়া, ফিশিং ও সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর মতো অপরাধ মোকাবেলা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন পুলিশের আইজিপি আলী হোসেন ফকির। বৃহস্পতিবার সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্যারেড মাঠে 42তম ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে তিনি কথা বলেন। আইজিপি বলেন, অপরাধ মোকাবিলায় দক্ষতার বিকল্প নেই। নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে হবে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল ফরেনসিকের মতো জ্ঞান অর্জন করতে হবে। সকল প্রকার ভয় ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে মামলা তদন্ত, সব শ্রেণী পেশার নাগরিকদের নিরাপত্তা বিধান এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যথাযথভাবে পালন করার কথা বলেন আইজিপি আলী হোসেন ফকির। এর আগে পুলিশের মহাপরিদর্শক হিসেবে তিনি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এবারের কুচকাওয়াজে 19 জন নারী ও 481 জন পুরুষ সহ মোট 500 শিক্ষানবিশ ক্যাডেট এসআই অংশ নেন। অপরাধের ধরন, বিশেষ করে সাইবার ক্রাইম মোকাবেলায় প্রযুক্তিগত দক্ষতার কোনো বিকল্প নয়। সাইবার অপরাধ, ফিশিং, অনলাইন জুয়া
সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর মতো অপরাধ আজ আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। এই সকল চ্যালেঞ্জ মোকাবেলায় তোমাদের সব সময় নতুন প্রযুক্তির বিষয়ে আপডেট থাকতে হবে। সারা দেশে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে নতুন করে আরও ১,১৭১ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগেই ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে খুলনা বিভাগে 2 জন, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গে 1 জন করে মোট 3 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত 15 মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট 779 জনের মৃত্যু হলো। আর 15 মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট 1,15,138 জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। আর এ সময় হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট 97,919 জন রোগী। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি 2 ভাই মারা গেছেন। নিহত ফয়েজ আহমেদ সজীব ও ফরহাদ হোসেন সুজনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে। বুধবার বাংলাদেশ সময় রাত 2টার দিকে প্রাইভেট কার করে রিয়াদ থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সজীব ও সুজন মারা যায়। সজীব ও সুজনের সহকর্মীদের বরাত দিয়ে তাদের বাবা আব্দুল মালিক জানান, তারা দুজনেই জেদ্দায় ব্যবসা করত। রিয়াদ থেকে ব্যবসার মালামাল নিয়ে ফেরার পথে তাদের গাড়িকে বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 2 ভাইয়ের মৃত্যু হয়। মৃত্যুর খবরে গ্রামের বাড়িতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। পাবনা ও নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 2 জন। সকালে পাবনার আতাইকুলায় অ্যাম্বুলেন্সে করে মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নেয়ার পথে বাস অ্যাম্বুলেন্স সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। পরে আহত 2 জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়। এদিকে নেত্রকোনা ময়মনসিংহ মহাসড়কে 2 ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আর এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালক ও হেলপার। সকালে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ইসবপুর এলাকার পালের ঘাটে এই দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা আরেক ট্রাক চালক ও হেলপারকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠায়। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং পূর্ব ধলা ফায়ার সার্ভিসের একটি দল নিহত চালকের মরদেহ এবং দুর্ঘটনা কবলিত 2টি ট্রাক উদ্ধার করে। নরসিংদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে একসাথে 4 শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও 2 শিশু গুরুতর আহত হয়েছে। দুপুরে রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বড়কান্দা গ্রামের শামীম মিয়ার 13 বছরের মেয়ে তাবিয়া, রুবেল মিয়ার 9 বছরের মেয়ে আয়েশা, রুবেল মিয়ার 8 বছরের মেয়ে জান্নাত এবং বিল্লাল মিয়ার 10 বছরের মেয়ে সুমাইয়া। নিহতের স্বজনরা জানায়, দুপুরে একসাথে 6 শিক্ষার্থী একটি খালে গোসল করতে নামে। পা পিছলে একজন গভীর পানিতে চলে গেলে একে একে আরও 3 জন তলিয়ে যায়। 6 জনের মধ্যে 2 জন পাড়ে এসে স্থানীয়দের জানালে একে একে 4 জনকে উদ্ধার করা হয়। এর মধ্যে 3 জনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অপরজনের মরদেহ পারিবারিক জিম্মায় বাড়িতে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান জুড়ে ফের হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। জবাবে কুয়েত, জর্ডান ও বাহরাইনের মার্কিন সামরিক ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে তেহরান। হুমকি দিয়েছে আঞ্চলিক অবকাঠামো উড়িয়ে দেয়ার। বন্দরনগরী চাবাহার ও বন্দর আব্বাস হামাদান প্রদেশের বিভিন্ন এলাকা, উত্তরের আক্কালায় বাণিজ্য পথ হিসেবে ব্যবহৃত একটি রেল সেতু, দক্ষিণের সেমনানে বেসামরিক বিমানবন্দর, আরব উপসাগরে তেলের ট্যাঙ্কার সহ ইরানের বিভিন্ন অঞ্চলে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ক্ষুব্ধ তেহরানের হুমকি, ইরানের অবকাঠামো লক্ষ্য করে মার্কিন হামলা বন্ধ না হলে আঞ্চলিক অবকাঠামো গুঁড়িয়ে দেবে দেশটি। এরই মধ্যে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে মার্কিন সেনাদের ব্যবহৃত রাডার সিস্টেম, প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম আর জ্বালানির ট্যাঙ্কার উড়িয়ে দিয়েছে ইরানের অভিজাত বাহিনী IRGC। জর্ডানের আজরাক বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র আর বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে ড্রোন হামলাও চালিয়েছে বাহিনীটি। অবশ্য হামলা পাল্টা হামলার মধ্যেই ইরান চুক্তিতে আসতে চায় বলে আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও কোনো ধরনের আলোচনার পরিকল্পনা নেই বলে ট্রাম্পের দাবি খারিজ করে দিয়েছে তেহরান।
ঘোষণা করেছে ইরানের শীর্ষ মিলিটারি কমান্ড। বৃহস্পতিবার জানায়, গুরুত্বপূর্ণ সমুদ্রপথে মার্কিন হস্তক্ষেপ কোনোভাবেই সহ্য করবে না তেহরান। এ অবস্থায় হরমুজগামী জাহাজে ভারতীয় নাবিকদের নিয়োগ না দিতে জাহাজ মালিক ও ব্যবস্থাপকদের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। همچنان به یاغیگری و ناهمسازی منطقه ادامه می‌دهد. ابتدا مجدد تاکید می‌شود تحت هیچ شرایطی و به هیچ وجه به آمریکا به عنوان یک کشور بیگانه و فرامنطقه‌ای اجازه دخالت در تنگه هرمز را نمی‌دهیم. গাজা উপত্যকায় 14 লাখের বেশি মানুষের দীর্ঘমেয়াদী আশ্রয় সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মতে গাজায় মানবিক চাহিদা তীব্র আকার ধারণ করেছে। জাতিসংঘের তথ্য বলছে 14 লাখ বাসিন্দাদের মধ্যে 8.5 লাখ মানুষের জরুরি সহায়তা ও আশ্রয় প্রয়োজন। ইসরায়েলি বাধার মুখে পর্যাপ্ত সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে না। বিশুদ্ধ পানি, খাদ্য, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন এবং শিক্ষার মতো জরুরি চাহিদার কথা জানিয়েছে পরিবারগুলো। অন্যদিকে নিরাপত্তাহীনতা ও অভাব গাজাবাসীর জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলেছে। জাতিসংঘের মুখপাত্র স্টেফেন ডুজারিক বলেন, গেল মাসে গাজায় 3,78,000-এরও বেশি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। তবে সহায়তা তহবিল ফুরিয়ে আসায় বিপদের মুখে পড়েছে পরিবারগুলো। The Deputy Humanitarian Coordinator for the OPT, Susanna Tikalik, joined a solid waste management. মিয়ানমার উপকূলে 2টি রোহিঙ্গা শরণার্থী বহনকারী নৌকা ডুবে 500 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে শঙ্কা করছে জাতিসংঘ। প্রাণ হারানোদের মধ্যে বাংলাদেশের শরণার্থী শিবির থেকে যাত্রা করা রোহিঙ্গারাও আছেন বলেও ধারণা করা হচ্ছে। গেল বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM জানায়, জুনে 250 জন যাত্রী বহনকারী একটি নৌকা সমুদ্র পথে যাত্রা শুরু করার কিছুক্ষণ পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়াও গত 8 জুলাই 280 জন যাত্রী বহনকারী দ্বিতীয় আরেকটি নৌকা মিয়ানমারের ইরাবতী উপকূলের কাছে ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের তথ্য বলছে, গেল বছর আন্দামান ও বঙ্গোপসাগরে প্রায় 900 রোহিঙ্গা শরণার্থী নিখোঁজ হন। ইউরোপীয় ইউনিয়নের সাথে ইউক্রেনের ড্রোন সহযোগিতা চুক্তির পরপরই কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেছে কমপক্ষে 2 জনের, আহত হয়েছেন আরও 6 জন। যুদ্ধ শুরুর 4 বছর পেরিয়ে গেলেও সংঘাত আরও তীব্র হয়েছে দুই দেশের মধ্যে। বুধবার ইউক্রেন জুড়ে রুশ বোমাবর্ষণে 13 জনের প্রাণহানি হয়, আহতের সংখ্যা অর্ধশতাধিক। দিনের আলোতে রাশিয়া হামলা চালায় কৃষ্ণ সাগর তীরবর্তী বন্দরনগরী ওডেসা ও রুশ সীমান্তবর্তী উত্তর পূর্বাঞ্চলীয় সুমি শহরের বিভিন্ন শিল্প কারখানা, স্বাস্থ্য অবকাঠামো লক্ষ্য করে। ইউক্রেনের দূরপাল্লা ড্রোন ও যুদ্ধাস্ত্রের মজুত, জ্বালানি আর বন্দর অবকাঠামোতে হামলার অভিযোগ স্বীকার করেছে মস্কো। জানিয়েছে, ইউক্রেনের 8টি গাইডেড এরিয়াল বোমা, 558টি ড্রোন, 4টি মানববিহীন নৌযান ধ্বংস করে দেওয়ার কথা। অন্যদিকে রাশিয়ার বেলগ্রেডে রুশ Mi-28 হেলিকপ্টার ধ্বংস করেছে ইউক্রেন। স্বাধীনতার 250 বছর উদযাপনের অংশ হিসেবে এবার ট্রাম্পের ছবি সম্বলিত $1 মূল্যের মুদ্রা চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিষয়টি জানিয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। মুদ্রা নকশার একদিকে খোদাই করা ট্রাম্পের ছবির পাশে লেখা আছে লিবার্টি, ইন গড উই ট্রাস্ট এবং 1776 থেকে 2026। অন্য পিঠে রয়েছে প্রেসিডেন্টের সিলমোহর থেকে নেয়া বন্ড ইগলের ছবি। মুদ্রার এই নকশাটি মূলত গেল বছরের অক্টোবরে প্রকাশিত একটি খসড়ার সংশোধিত রূপ। নিজের নামে এই মুদ্রা দেখে ট্রাম্প নিজেকে সম্মানিত বোধ করছেন। বিশ্লেষকরা নকশাটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। 1866 সালের একটি মার্কিন আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রের মুদ্রায় কোনো জীবিত ব্যক্তির প্রতিকৃতি ব্যবহার করা নিষেধ। ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হলেন দেশটির রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা নাফতোগাজের প্রধান সের্গেই কোরেৎস্কি। বৃহস্পতিবার ইউক্রেনের সংসদ যুদ্ধবিধ্বস্ত দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে কোরেৎস্কিকে অনুমোদন দেয়। তবে সদ্য প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়া কোরেৎস্কি আগে কোনো সরকারি দল কিংবা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। এর আগে গেল মঙ্গলবার দায়িত্ব গ্রহণের 1 বছরের মাথায় ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান ইউলিয়া সিভিরিদেস্কো। এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে মিখাইলো ফেদোরভকে সরিয়ে দেয় কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন শহরে বিক্ষোভে নেমেছে বিক্ষুব্ধরা। গেল জানুয়ারিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পান
ফেদরভ। দায়িত্ব পেয়ে এই মন্ত্রণালয়ে দুর্নীতি বিরোধী নানা শুদ্ধি অভিযান পরিচালনার মাধ্যমে অল্প সময়ে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhon tv।